আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর দেশ এবং দেশের বাইরে হলেও সেটিও কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। পার্বত্য জেলা বান্দরবানে গত কয়েকদিনে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ সংগঠনটা, সশস্ত্র সংগঠনটা যা যা করছে সেটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে খুব বড় ঝুঁকি তৈরি করছে। আমি আবারও বলছি, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে খুব বড় ঝুঁকি তৈরি করছে। যদি আমাদের আশপাশের অনেক অ্যানালিস্টকে রয়ে শয়ে ধরে কথা বলতে দেখছি, অনেকে এটাকে তাচ্ছিল্য করে একরকম উড়িয়েও দেওয়ার চেষ্টা করছেন। আর সরকারের দিক থেকে তো হচ্ছেই। একজন নতুন হাসান মাহমুদ পাওয়া গেল, মানে শুনলে মনে হবে এটা হাসান মাহমুদ সাহেব বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি কেএনএফের সঙ্গে মিলে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে। নতুন হাসান মাহমুদ হচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব উবায়দুল মুক্তাদির। মানে অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপারকে কতটা ফাজলামিতে পরিণত করা যায় এটা আওয়ামী লীগ খুব ভালোভাবে দেখাচ্ছে আমাদের কাছে। যাই হোক, সরিয়ে রাখি, কেন মনে করি এটা খুব বড় একটা ঝুঁকির পরিস্থিতি তৈরি করছে। আমরা যা যা ঘটনা ঘটেছে, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি, ওখানে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো সামষ্টিকভাবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরও এই ভিডিওর স্বার্থে ছোট্ট একটু রিক্যাপ করি। প্রথম আমাদের কাছে খবর আসলো, বান্দরবানের রুমা উপজেলায় একটা ব্যাংকে, সোনালী ব্যাংকে রাত 9টায় ডাকাতি হয়েছে। সে রাত 9টায় সোনালী ব্যাংকে ডাকাতি করতে গিয়ে ম্যানেজারকে না পেয়ে মসজিদে গিয়ে মসজিদ ঘেরাও করে তাকে আইডেন্টিফাই করতে না পেরে আইডেন্টিফাই করার অপেক্ষা করে নিয়ে এসে ভল্ট থেকে 1,60,00,000 টাকা নিয়ে অনেকগুলো অস্ত্র, যার মধ্যে চাইনিজ রাইফেল, এসএমজির মতো অস্ত্র আছে, অনেকগুলো নিয়ে চলে গিয়ে 1-1.5 ঘন্টা ধরে তাণ্ডব চালানোর পরও তাদের টিকি ছোঁয়া যায় নাই। এই যোগাযোগের যুগে কোনো রকম বাধার মুখে তারা পড়েনি, পুলিশ একটা গুলিও ছোঁড়েনি। এই ঘটনার পর কথা ছিল চারদিকে নিরাপত্তা বাড়ানো হবে, কিন্তু 16 ঘন্টার মধ্যে দুপুর 11টায় থানচি উপজেলায়, যেটার ঠিক পাশেই পুলিশ ফাঁড়ি, বিজিবি ক্যাম্প এবং অল্প একটু দূরে সেনা ক্যাম্প আছে, সেখানেও একই কায়দায় দুটো ব্যাংক থেকে ডাকাতি করে নির্বিঘ্নে তারা চলে গিয়েছিল। তারপর দিন রাতের বেলা থানায় হামলা করেছিল কেএনএফ। এই সব কিছুকে আমরা যদি একত্র করে দেখি, এই ব্যর্থতাগুলো যদি সরিয়ে রাখি, এই প্রশ্ন রাদার করা উচিত, এই কেএনএফ কারা, কেন তারা এই মুহূর্তে এত সক্রিয় হয়ে উঠল? এটা কি শুধু আমাদের দেশের মধ্যে ব্যাপার, নাকি এর সাথে ভূরাজনীতি জড়িত? সব কিছু একটু বুঝে দেখা দরকার আছে বলে মনে করি। কেএনএফ নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, তখন একজন ব্যক্তির নাম আমাদের সামনে এসছে, এর প্রধান যিনি, নাথান বম তার নাম। বেশ শিক্ষিত, শুধু শিক্ষিত, উনি শিল্পী মানুষ। ঢাকা ভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে উনি ভাস্কর্যে সম্ভবত গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করেছেন। উনি বাইরে থেকেও ডিপ্লোমা নিয়েছেন, নিয়ে দেশে ফিরে এসছেন। সেই ভদ্রলোক যথেষ্ট আলোচিত হয়েছেন, ওনার নামের সাথে বম আছে। এটা একটা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা আসবো এই আলোচনায়, যদিও আমরা খেয়াল করে রাখি এইটুকু, উনি বম, কিন্তু প্রতিষ্ঠানটার নাম, যে সশস্ত্র সংগঠন তিনি নেতৃত্ব দেন, কেএনএফ, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। তারপরে যেটা হলো, উনি দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার পর একটা এনজিও করেন। এনজিওটার নাম হচ্ছে কেএনডিও, কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটায় উনি এসে যুক্ত হন, একটু ডেভেলপমেন্টের কাজ করার চেষ্টা করেন। উনি 2018 সালে, এটা সম্ভবত 17 সালে করেছে, 18 সালের নির্বাচনে পার্টিসিপেট করারও চেষ্টা করেছিলেন, কিন্তু তার মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়। এরপর উনি আরও নানানভাবে এই সোশ্যাল ওয়ার্ক করতে চেয়েছেন, বিভিন্ন ফান্ড পাওয়ার চেষ্টা করেছেন, ঠিকমতো পাননি, এবং দেখা গেছে ফান্ড চাকমারা মূলত বেশি পাচ্ছে। এখানে একটু বলে রাখা ভালো, এই বম জাতিগোষ্ঠী সহ আরও কয়েকটা, ইনফ্যাক্ট কেএনএফ যখন তৈরি হয় এর মধ্যে আরও কয়েকটা জাতিগোষ্ঠী আছে। আমরা বমের নাম তো বললামই, এছাড়া পাংখোয়া আছে, ম্রো, যাদেরকে আমরা মুরং বা ম্রো বলে চিনি, তারা আছে,
লুসাইরা আছে, তো এরকম আরও কয়েকটা জাতিগোষ্ঠী মিলে তারা এটার অংশ হয়েছে। এদের সামষ্টিক একটা অভিযোগ আমরা বলতে পারি আছে, সেটা হলো পার্বত্য শান্তি চুক্তি যে হয়েছে, এই শান্তি চুক্তিটা আদতে সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ সমানভাবে রক্ষা করেনি। এই ধরনের অভিযোগ আসলে শোনা যায়। আমি মানে মূলত তাদের যে অভিযোগ সেটা হচ্ছে সংখ্যায় অনেক বেশি হওয়ার কারণে এবং অনেক দিন থেকে তারা বিভিন্ন পজিশনে থাকার কারণে চাকমারা এই শান্তি চুক্তির অনেক বেশি বেনিফিশিয়ারি হয়েছে, সাথে মারমারা অন্য অনেকগুলো জাতিগোষ্ঠী আসলে আদার হয়ে গেছে, তারা এই বেনিফিটগুলো পায় না, এই অভিযোগ ছিল। আমি আমার আগের ভিডিওটাতে বলেছি আমি জন্মেছি বড় হয়েছি রাঙামাটি জেলায়। সো এই বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন রকম মানুষদের সাথে, যাদের নাম বললাম প্রায় সব জাতিগোষ্ঠীর কারো না কারোর সাথে আমার বন্ধুত্ব ছিল, যোগাযোগ ছিল, আমরা চিনি জানি, আমরা বেড়ে উঠেছি একসাথে। সুতরাং চাকমারা তুলনামূলকভাবে যে অনেক বেশি এগিয়ে থাকা এটা ট্রু, কিন্তু তাদের অভিযোগ হচ্ছে চাকমারা অন্যায়ভাবে অনেক বেশি সুযোগ দিচ্ছে। সেই কারণে কেএনএফের যারা এই যে জাতিগোষ্ঠীগুলো এটা সমর্থনে আছে, তারা পার্বত্য যে শান্তি চুক্তি আছে সেই শান্তি চুক্তিটা তারা মেনে নেয় না। এ কারণেই পার্বত্য শান্তি চুক্তির পর শান্তি বাহিনীতে একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, জনাব সন্তু লারমা যেটাকে লিড দেন। সেটার বিরুদ্ধে তাদের খুবই ক্ষোভ আছে, তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছে, প্রচুর সংখ্যাটা অনেক হামলা করেছে এবং বেশ কিছু ওই রাজনৈতিক দলের সদস্যকে তারা হত্যাও করেছে। পরিস্থিতিটা এই রকম। সুতরাং গত ৩-৪ বছরে তারা অনেক রকমভাবে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এই থানার ঘটনা ঘটার আগেও কিন্তু তারা ঠিক আছে আমরা ধরে নিলাম যে এক ধরনের সিভিলিয়ানকে হত্যা করছে, শুধু তা না, রীতিমতো আমাদের সামরিক বাহিনীর ওপরে, সেনাবাহিনীর ওপরে হামলা করে বেশ কয়েকজন সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে এবং তাদের ফেলে রাখা আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তারা পেতে রেখেছিল সেনাবাহিনী টহলের সময়, সেটা বিস্ফোরিত হয়ে সেনা সদস্য মারা গেছে। সুতরাং সেনাবাহিনীর ওপরে হামলাও তারাও করেছে এবং বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছে তাদের হামলায়। তাদের শক্তিটা এই জায়গায় ছিল। এবার হামলার আগে এমন না যে হঠাৎ করে একটা সংগঠন এসে এই কাজগুলো করে ফেলেছে, ব্যাপারগুলো এইরকম না। সো সামনে তারা আনার চেষ্টা করছে যে পার্বত্য শান্তি চুক্তির ফলে তাদের লাভ হয় নাই, তারা ডেপ্রাইভড হয়েছে, তাই তারা এই আন্দোলনে আছে। কিন্তু একটা নতুন প্রশ্ন তৈরি হয়, এই সংগঠনটা যখন প্রকাশিত হয়, তাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, সেগুলোতে তারা তাদের দাবি দেওয়া জানায়। এর মধ্যে প্রধান দাবিটা হচ্ছে এরকম, তারা ফেসবুকে বলছে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাইছড়ি, বিলাইছড়ি, বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলাগুলোর সমন্বয়ে পৃথক রাজ্যের দাবি করছে তারা। 9টা উপজেলাকে নিয়ে তারা পৃথক রাজ্য চাইছে। তাহলে প্রশ্ন আসতে পারে, আপনি যদি ডেপ্রাইভড ফিল করেন এই শান্তি চুক্তিতে, তার মানে হচ্ছে চাকমা বা মারমারা বেশ কিছু জিনিস পেয়েছে, ঠিক আছে, যেটা আপনি মনে করেন। তাই যদি হয়ে থাকে, আপনি আপনার ওই ডেপ্রাইভেশন কীভাবে দূর করা যায় সেই আলাপ করেন, কিন্তু আপনি আলাপ করছেন আপনার পৃথক রাজ্য লাগবে বাংলাদেশের 9টা উপজেলা নিয়ে। তাদের এই ইউটিউব চ্যানেলে, ফেসবুকে তারা তাদের ট্রেনিংয়ের ছবি দিয়েছে এবং আমাদের দেশের লোকজন দেখে ধারণা করছেন যে এটা আসলে বাংলাদেশ না, এটা মিয়ানমারে তাদের ট্রেনিং, এবং অনেকে ট্রেনিং নিয়ে ফেরত এসে তারা এসব হামলা টামলা করছে। আমরা জানি টাকা পয়সা নিয়ে গেছে, অস্ত্র নিয়ে গেছে, সুতরাং এরকম হামলা তারা আরও করতে পারে। এবং 2 দিন পর 3য় দিন যখন থানায় হামলা করতে গেছে, ইটস ফর শিওর তারা তাদের শক্তি জানান দিতে চেয়েছে, নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্নটা ওই জায়গায়, আপনি একটা সংগঠন করছেন এরকম, আপনি আপনার যে জাতিগোষ্ঠীগুলো আছে সেগুলোকে নিয়ে আপনি একটা সংগঠন করেন, একটা নাম দেন, তবে কুকিচিন নাম রাখছেন এটার। এবং এখানেই আমি মনে করি আমাদের জিওপলিটিক্যাল প্রশ্নটার উত্তর জড়িত আছে। কুকি কারা, চীন কারা? আমাদের মানে বর্ডার সংলগ্ন ভারতের রাজ্যগুলোর মধ্যে মণিপুর, মিজোরাম, এগুলোতে কুকি আসলে একটা আমব্রেলা টার্ম। কুকি কোনো স্পেসিফিক একটা জাতিগোষ্ঠী না। এই অঞ্চলে বাস করা নানান রকম, তাদের মধ্যে এথনিসিটির দিক থেকে এবং ভাষাগত দিক থেকে বেশ বেশি মিলের কারণে কম বেশি 50টা বিভিন্ন রকম জাতিগোষ্ঠীকে একটা কমন, তাদের অনেকগুলো কমন জায়গায় তাদের মিল আছে, তাদের মধ্যে মিলের জায়গা থাকার কারণে এদেরকে একত্রে কুকি জাতি বলা হয়। এই কুকি জাতি মিয়ানমারের চিন প্রভিন্সে আছে প্রচুর, সেখানেও কম বেশি 50টা, হয়তো ভারতের 2-3টা বাদ গিয়ে এখানে 2-3টা নতুন যোগ হয়েছে, হয়ে এদেরকে চীন পিপল, তার মানে চীন আর কুকি আদতে একই জিনিস।
ভারতে এটাকে কুকি বলছে, মিয়ানমারে চীন বলছে। চীনের এদের বাস মূলত মিয়ানমারের চীন প্রভিন্সে। আমাদের এখানকার যে বম, আমাদের এখানকার যে ম্র বা আরও যারা লুসাই, এরা আসলে এই কুকি পিপলের অন্তর্গত। ফলে তারা খেয়াল করি বৃহত্তর জাতিগোষ্ঠীকে একত্রে তারা অ্যাড্রেস করতে চেয়েছে। আরেকটা নাম একটু শুনে রাখুন, ইদানিং অনেক কুকি বা চীন তাদেরকে কুকি চীন না বলে জো পিপল বলার চেষ্টা করছে, কারণ কুকি চীন নামগুলো অন্যদের কাউ দেয়া বলে, মানে ব্রিটিশ বা অন্যরা দিয়েছে, তারা নিজেদেরকে জো বলে প্রকাশ করার চেষ্টা করছে। হোয়াট এভার যে নামই ডাকি না, তার মানে খেয়াল করছি আমরা আমাদের এই মাটিতে তৈরি হওয়া যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনটা সেই জাতিগোষ্ঠীগুলো ওর অংশ। তার মানে আপনি আসলে এই নামকরণের মাধ্যমে আদতে একটা জোনকে ইন্ডিকেট করছেন। বেশি বাস করছে, সংখ্যাটা কত? আমাদের এখানে বমের সংখ্যা বাংলাদেশে, আমি উইকিপিডিয়াতেই দেখলাম, এটা 13,000 সামথিং। মিয়ানমার ভারত মিলিয়ে আরও 12,000-এর মতো আছে, মানে 25-26,000 ইন টোটাল। তুলনামূলকভাবে ম্রয়ের সংখ্যা যথেষ্ট, এদের তুলনায় ম্রয়ের সংখ্যা 80,000-এর মতো। মোটা দাগে আপনি আসলে 80-90,000 মানুষকে কাগজে কলমে কেএনএফ লিড দিচ্ছে দাবি করতে পারেন। যদিও আমরা এর মধ্যে প্রচুর রিপোর্ট দেখেছি, সাধারণ বমদের অনেকেই মিডিয়াতে কথা বলেছেন, তারা আসলে নাথান বমের এই যে কর্মকাণ্ড সেটাকে তারা পছন্দ করছেন না, তারা তাদের সাথে নাই। কিন্তু এই সংখ্যাটাকেই তারা বৃহত্তর কুকি চীনের সাথে একত্র করার চেষ্টা করছেন। তারা সেই জায়গায়, এখানেই মূল ঝুঁকির জায়গা। উইকিপিডিয়াতে পাওয়া এই ম্যাপটা আপনারা একটু খেয়াল করুন, এখানে কুকি পিপল কোথায় আছে দেখুন। চীন প্রভিন্স আমাদের এখানকার অংশ এবং ভারতের মিজোরাম এবং মণিপুর মূলত যদি যোগ করেন আপনি দেখবেন এখানে কন্টিনিউয়াস একটা এরিয়ার মতো দেখা যায়, যেটাতে এই কুকি চীন পিপল, কুকি অর চীন যেভাবে বলি না কেন, অধ্যুষিত হয়ে আছে। এবং এদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অসাধারণ। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটাই স্বাভাবিক, জাতিগোষ্ঠীগুলোকে আমরা যখন বিভিন্ন ডেমার্কেটিং লাইন টানলাম রাষ্ট্র তৈরি করার পর, তখন আসলে জাতিগোষ্ঠীগুলো অনেক ক্ষেত্রে ভাগ হয়ে গেছে। এটা আসলে সোজা না। আপনি ডুরান্ট লাইন দিয়ে যখন পাকিস্তান আফগানিস্তানকে ভাগ করেন, পশতুনরা ভাগ হয়ে গেল, আজও তারা এটা মেনে নেয় না। তারা এই লাইনটা স্বীকার করে না। একই জাতিগোষ্ঠীর মানুষ, আপনি কুর্দিদেরকে ভাগ করছেন 4-5টা দেশে, ওরা কি মেনে নিয়েছে? আসলে মেনে নেয় না। ওরা মনে করে আমরা একই জাতি, আমরা একসাথে থাকতে চাই। সেম গোজ হিয়ার। আমাদের মনে থাকার কথা, আমরা যারা খোঁজখবর রাখি তারা জানি, যখন মিয়ানমারের জান্তা সরকার এই চীন প্রভিন্সে আক্রমণ শুরু করে, তখন অনেক চীন প্রভিন্সের মানুষ পালিয়ে ভারতের মণিপুরে, মিজোরামে পালিয়ে গিয়েছিল। ভারত সরকার চায় নাই, কিন্তু ওখানকার সরকার বাধ্য হয়েছে এবং ওখানকার জনগণ ভাইয়ের মতো তাদেরকে একসেপ্ট করে নিয়েছে। এটা নিয়ে আবার ভারতে টেনশন তৈরি হয়েছে। আমরা জানি মণিপুরে যখন মেইতিদের সাথে, যারা মূলত হিন্দু, তাদের সাথে এই পাহাড়ের দিকে থাকা অঞ্চলে থাকা কুকি এবং নাগাদের মারাত্মক রায়ট হয়েছিল, পরস্পরের বিরুদ্ধে বিভৎস খুনোখুনিতে লিপ্ত হয়েছিল, ভয়ঙ্কর রেপ হয়েছিল, ভিডিও হয়েছিল, ভয়ঙ্কর, মানে একেবারে অমানবিক সব ঘটনা ওই সময় ঘটেছিল। এই কারণে এখন যেহেতু আবার সম্ভাবনা আছে, ভারত সরকার বলছিল যে এখানে তারা কাঁটাতারের বেড়া দেবে, কিন্তু না, ওই রাজ্যগুলো থেকে শক্ত প্রটেস্ট আছে, কোনোভাবেই সেটা করা যাবে। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, এই ধরনের একটা লুজ বর্ডার বা বাউন্ডারির মধ্যে এই জাতিগোষ্ঠীগুলো আছে। তাহলে কুকি চীন যখন আমাদের এখানে লড়াইটা শুরু করছে, ওই যে বললাম যে ভিডিওতে দেখে জানা গেছে, ধারণা করা হয়েছে যে তারা মিয়ানমার থেকে ট্রেনিং নিয়ে এসছে। এখন চীন প্রভিন্সে যেহেতু দুটো সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে, যারা এখানেও তাতমাদাওকে, মানে মিয়ানমারের যে জান্তা, তাদের যে মিলিটারি, তাকে বেশ কাবু করে ফেলেছে। এখন তারা অন্তত খুব শক্তভাবে পাওয়ারফুল অবস্থায় আছে। একই সাথে নাথান বম এখন মিজোরামে আছে বলে ধারণা করা হয়। এখানে আমরা একটা কথা বলে রাখতে চাই ভারতের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বাংলাদেশের মাটিতে যখন ভারত এই অভিযোগ করেছে যে তার 7 সিস্টার্সের ইনসার্জেন্সিকে প্রশ্রয় দেওয়া হয়, সেটা আপত্তিকর, আমি দৃঢ়ভাবে মনে করি। কিন্তু বাংলাদেশেরও একসময়কার ইনসার্জেন্সি শান্তি বাহিনীকে কি ভারত প্রশ্রয় দেয়নি? দিয়েছে। এখন যদি নাথান বম মিজোরামে থাকে, ভারতের কর্তব্য হবে নাথান বমকে খুঁজে বের করা এবং তাকে খুঁজে গ্রেফতার করে বাংলাদেশ সরকারের হাতে সোপর্দ করা। আমি মনে করি এটা করা উচিত হবে তাদের। বাংলাদেশ এবং ভারত কারোই উচিত হবে না পরস্পরের মাটিতে অন্য দেশের বিচ্ছিন্নতাবাদীকে কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেয়া। যাই হোক, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, আমরা কোন ঝুঁকির মুখে আছি? এখন আমরা খেয়াল করি
এই কেএনএফকে আসলে কে এই মুহূর্তে উস্কে দিচ্ছে? কেউ কেউ বলছেন তাদের ক্ষোভ আছে, কেউ কেউ বলছেন শান্তি প্রক্রিয়াটা যে চলছিল সেটাকে নস্যাৎ করে দিতে চেয়েছে, কেউ কেউ বলছে তারা টাকা নিতে চেয়েছে, আরও অস্ত্র নিতে চেয়েছে, আরও টাকা যাতে বানাতে পারে, লুটপাট করতে পারে। কেউ এটাও বলছেন ট্রুলি যে জানান দিতে চেয়েছে। হ্যাঁ, ঠিক আছে, জানান দিতে চেয়েছে। কেন? তার মানে বাংলাদেশ সরকারের কাছে আসলে একটা বার্তা দেওয়ার প্রশ্ন আছে। এখন এই বার্তাটা উস্কে দিতে পারে কে? চীন প্রভিন্স থেকে খুব সম্ভব যে গোষ্ঠীগুলো তাতমাদাওয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা কেএনএফকেও এখানে যথেষ্ট পেট্রোনাইজ করতে পারে। এবং আমরা এখন জানি যে এই অঞ্চলের যেসব বিরোধী গ্রুপ আছে, চায়না তো এখন দুপক্ষেই খেলছে, জান্তাকে সমর্থন দিচ্ছে, একই সাথে এই গ্রুপগুলোকে সমর্থন দিচ্ছে। চীনের ভীষণ প্রভাব আছে, সুতরাং চীনের দিক থেকেও এই উস্কে দেওয়ার প্রবণতা থাকতে পারে। নাথান বম মিজোরামে যদি থাকে, নাথান বম ভারতের প্রভাবে নেই কে বলবে? সুতরাং ভারত তার দিক থেকেও এই চেষ্টা করে থাকতে পারে যদিও তার নিজের মাটিতে কুকিদেরকে নিয়ে তার ঝামেলা আছে, কিন্তু নাথান বমের উপরে তার প্রভাব থেকে থাকতে পারে। প্রশ্ন হচ্ছে কেন করবে, কি করবে? এ কারণে করবে যে এই সরকার আসলে এখন কার দিকে যাবে, ভারতের দিকে না চীনের দিকে যাবে, এটা নিয়ে টালমাটাল অবস্থা আছে। দুই পক্ষেরই চাপ আছে। নির্বাচনের পর একেবারে ভারতের, আমরা কথ্য ভাষায় বলি না, পাচাটা হয়ে যাওয়া, একেবারে পাচাটা হয়ে গেছে। ফলে চীনের দিক থেকে সরকারকে চাপ দেওয়ার সম্ভাবনা আছে, একটা চরম পরিস্থিতি তৈরি করে সরকারের সাথে নেগোশিয়েট করা। আবার উল্টো, সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে সে ওইদিকে কিছু করবে, যদি ভারত তার নাথান বম যদি সত্যি ওখানে থাকে, তাকে দিয়ে পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করতে পারে। এবং তার চাইতে একটা খুব জরুরি কথা আছে, এটা একটু বলে রাখা দরকার। এই যে কুকি চীন পিপল, এরা কিন্তু খ্রিস্টান। মানে আমাদের এই জোনে যত মঙ্গোলিয়ান মানুষজন আছে সবাই বুদ্ধিস্ট মোটা দাগে, কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে বাংলাদেশে বম, মুরং বা ম্রো, এরা কিন্তু খ্রিস্টান হয়ে গেছেন অনেক আগেই। এইখানে মিশনারিদের প্রচুর কাজ হয়েছে এবং তারা খুব দ্রুত সেটা হয়ে গেছেন। সুতরাং আমরা যে জোনটা দেখছি, এই জোনে একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। তার মানে এখানে আমরা অনেক সময় শুনেছি না, এক ধরনের একটা বাফার স্টেটের আলোচনা, এদেরকে কেন্দ্র করে কি হতে পারে? এই জোনের বাইরে থেকে এসে কি কেউ সেটা করার চিন্তা করতে পারে? উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং ওই ঝুঁকির জায়গাটাও আছে। কি করা উচিত আমাদের? আমি একজন মানুষের একটা বক্তব্য এবং লেখাকে রেফার করি, উনি এগুলো নিয়মিত বলছেন, ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড জনাব শাখাওয়াত হোসাইন। ওনাকে আমরা চিনেছি ১/১১ পরে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে সেটা নির্বাচন কমিশনার ছিলেন, কিন্তু উনি একজন ভেটারান মিলিটারি অফিসার এবং উনি পরবর্তীতে উনি বাংলাদেশের সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক ইস্যু নিয়ে বলেন, লেখেন। এবং আমি যেটা ওনার ক্ষেত্রে দেখি, যেটা ওনাকে অনেকের চাইতে আলাদা করে বাংলাদেশে এইসব ইস্যুতে যারা কথা বলে তাদের চাইতে, সেটা হচ্ছে উনি আপডেটেড থাকেন। আমি আমাদের এই ইস্যুতে কথা বলা বহু মানুষকে, বিভিন্ন একাডেমিক পজিশনে থাকা এক্স ডিফেন্সের মানুষজনকে আমি আপডেটেড দেখি না। যাই হোক, জেনারেল শাখাওয়াত যে কথাটা বলছেন, ওনার যে সাজেশন, আমি একমত, আমি ওনাকে রেফার করে এই কথাটা বলছি। গতকালই প্রথম আলোতে উনি একটা কলাম লিখেছেন, ওখানে উনি অনেক কথা বলেছেন। এর মধ্যে সমাধানের যে জায়গাটা বলছেন, যে পরিস্থিতিতে আমরা পড়ে গেছি সেখানে মাল্টিপল কমান্ড থাকা, আপনি পুলিশ আছে, ওইদিকে বিজিবি আছে, মিলিটারি আছে, এখন যৌথ বাহিনী, উনি বলছেন এগুলো আসলে খুব বেশি এফেক্টিভ হবে না। উনি ওনার অভিজ্ঞতা থেকে দেখেছেন, যখন মিলিটারি ডিপ্লয়েড ছিল, শান্তি চুক্তির পর তো আমরা অনেক জায়গা থেকে মিলিটারিকে সরিয়ে নিয়েছি, তখন একটা মিলিটারির অধীনে যে কমান্ড ব্যবস্থা ছিল নিরাপত্তার ক্ষেত্রে, সেটা অনেক বেশি এফেক্টিভ উনি মনে করেন। এবং বিদ্যমান পরিস্থিতিতে নিজেই বলছেন যে এটা এখন নতুন করে মিলিটারাইজেশন নিয়ে এক ধরনের অভিযোগ আসতে পারে, এক ধরনের সমালোচনা আসতে পারে আন্তর্জাতিকভাবে, সেটাকে গায়ে না লাগিয়ে এটাই করা এখন উচিত হবে। এটা ট্রু, আপনি যখন মিলিটারিকে ডিপ্লয় করছেন, তার হাতে দায়িত্ব দিচ্ছেন, তখন মনে হবে যে এই প্রবলেমটা অনেক সিভিয়ার হয়ে গেছে। আসলে প্রবলেমটা তো সিভিয়ার হয়েছে। দিনে দুপুরে ডাকাতি করে যায়, তার আগের দিন ডাকাতি হয়, এবং নিরাপত্তা মানে পুলিশ এত নার্ভাস যে একটা চেকপোস্টে একটা সাধারণ ট্রাককে লক্ষ্য করে গুলি করে। এই পরিস্থিতিতে আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সেনাবাহিনীর হাতে কমান্ডে দেওয়া উচিত বলে আমিও মনে করি। সমালোচনা হতে পারে, আলোচনা হতে পারে। একই সাথে আমি এটাও বলতে চাই, এই ধরনের সংকটগুলো ঠিক সামরিক কায়দায় যে সবসময় সমাধান করা যাবে তা না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের, আমি আবারও বলি, এটা ওই বম বা ম্রোরা তারা ডেপ্রাইভড বলে তারা এসব আন্দোলন করছে, তারা কিছু ব্যাংক ডাকাতি করে কিছু টাকা নেবে, তারা অস্ত্র দিয়ে আরও ডাকাতি করবে,
এত সিম্পলি এটাকে যারা দেখার চেষ্টা করছেন, আমি তাদের দলে নই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল খেলার পার্ট হয়ে গেছে। অনেকে খেলছে, অনেকে উস্কে দিচ্ছে। এখানে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের এই অঞ্চলের অখণ্ডতা নিশ্চিত করা এই মুহূর্তের প্রধান প্রায়োরিটি। সেই প্রায়োরিটির মধ্যে দাঁড়িয়ে সেনাবাহিনীর হাতে দায়িত্ব দেওয়াটা হবে আমাদের জন্য বেস্ট অপশন। এর মধ্যে থেকে পরবর্তীতে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই আলোচনা হওয়া উচিত হবে। সুতরাং আবারও বলি, আমরা খুব বড় ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছি। সাম্প্রতিক বান্দরবানে KNF যা করেছে সেটা এটাকেই প্রমাণ করে।